তো আজকের আমি পড়াবো তোমাদের ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের প্রথম অধ্যায় শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান। এই শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের অর্থ কি, তার আগে তোমাদেরকে এটা জানার আগে তোমাদের জানতে হবে মনোবিজ্ঞানের অর্থ, মনোবিজ্ঞানের সংজ্ঞার কিভাবে বিবর্তন ঘটেছে, এগুলি সম্পর্কে আজকে তোমাদের ডিটেলস ক্লাস করাবো। এবং ক্লাসের শেষে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরও উল্লেখ করে দেবো। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শোনো, আশা করছি তোমাদের উপকারে আসবে। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান। এই যে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান কিন্তু মনোবিজ্ঞানের একটি প্রয়োগমূলক শাখা, অর্থাৎ এটি একটা শাখামূলক কিন্তু বিজ্ঞান। অর্থাৎ মনোবিজ্ঞান যে সমস্ত সূত্র বা নীতি আবিষ্কার করে সেগুলি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা কিন্তু শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের। তাহলে আমাদেরকে জানতে হবে এই যে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞান কথা মানে এর অর্থ বা এই বিষয়টাকে বুঝতে গেলে আমাদের মনোবিজ্ঞান কি তোমাদের জানা দরকার। তোমরা যারা ক্লাস 11-এ, তোমাদের কাছে কিন্তু এই এডুকেশন সাবজেক্টটা সম্পূর্ণ একটা নতুন সাবজেক্ট। তোমাদের একটু বুঝতে হয়তো সমস্যা হতে পারে এবং একটু বোরিংও লাগতে পারে, কিন্তু বিষয়টাকে তুমি যদি একবার তো করে নিতে পারো বা বুঝতে পারো তাহলে তোমার বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগবে। যে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের জানার আগে আমাদের মনোবিজ্ঞানের অর্থগুলো কি আমাদের জেনে নিতে হবে। বলছে মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ মানে তার শব্দগত অর্থগুলো কি কি আমাদেরকে জেনে নিতে হবে। দেখো বলেছে মনোবিজ্ঞান কথা কি, কথা কি। মনোবিজ্ঞান কথাটির ইংরেজি শব্দ কিন্তু সাইকোলজি। তাহলে আমরা মনোবিজ্ঞানকে ইংরেজিতে কি বলি? সাইকোলজি। বানানটা একটু ভালো করে খেয়াল করবে। এই যে সাইকোলজি থেকে এসেছে মনোবিজ্ঞান কথাটি, এই সাইকোলজি দুটি গ্রিক শব্দ থেকে নেওয়া আছে। কোন দুটি শব্দ থেকে নেওয়া আছে? দুটি গ্রিক শব্দ, একটা হচ্ছে সাইকি আর আরেকটা হচ্ছে লগোস থেকে নেওয়া আছে। এই সাইকির অর্থ কি? সোল, সোল বা আত্মা। সাইকির অর্থ হচ্ছে সোল বা আত্মা। লগোস কথার অর্থ হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ দিক থেকে যদি আমরা ধরি তাহলে সাইকোলজি কথার হচ্ছে আত্মার বিজ্ঞান। কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে বিজ্ঞান মানে কি, যেটা হচ্ছে বস্তুনিষ্ঠ হবে, যে বিষয়গুলো বস্তুনিষ্ঠ, যাকে আমরা পর্যবেক্ষণ করতে পারবো, যাকে আমরা পরীক্ষাগারে সেটাকে বিশ্লেষণ করতে পারবো, মানে গবেষণা করতে পারবো, সেগুলো হচ্ছে যে বিজ্ঞানের বিষয়বস্তু হওয়া দরকার, তাই না? যেগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারি না, তাহলে আত্মার বিজ্ঞান কি করে হয়? আচ্ছা, একার ব্যুৎপত্তি গেল অর্থ। এবারে এই যে মনোবিজ্ঞানের সংজ্ঞা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। মানে দেখো এই মনোবিজ্ঞানের সংজ্ঞা যদি তোমরা দেখো একটু, প্রথমে মনে করা হতো কিন্তু মনোবিজ্ঞান একটি আত্মার বিজ্ঞান। তাহলে কারা কারা ভাবছো, কোন কোন বিজ্ঞানী বা কোন কোন মনোবিদ তারা ভাবছো? অ্যারিস্টটল, ডেমোক্রিটাস, প্লেটো প্রমুখ ব্যক্তিগণ কি মনে করতো? যে মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান। মনোবিদ মাহেরও বলেছিলেন যে মনোবিজ্ঞান হলো দর্শনের সেই শাখা যা মানুষের আত্মা নিয়ে আলোচনা করে। তাহলে তারপর দেখো কিন্তু আত্মা পর্যবেক্ষণযোগ্য নয়, একটা এটাকে দেখা যায় না। তাহলে এটা এটা দেখা যায় না, পরীক্ষা নিরীক্ষাও করা যায় না, এবং তার উপরে একটি সাধারণ ধর্মী কোনো সূত্র তৈরি করা যায় না। সাধারণ ধর্মী সূত্র কি? যেরকম তুমি নিউটনের সূত্র, নিউটনের যে গতিসূত্র, একে নিউটন যে পরীক্ষা নিরীক্ষা করে যে সূত্রকে আবিষ্কার করেছে, তুমি সব জায়গায় সেটা অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেক ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া রয়েছে। তুমি একটা দেয়ালে খুব জোরে আঘাত করে দেখো, সেই দেয়ালকে তুমি যতটা আঘাত করবে সেই দেয়ালটা তোমার হাতে ঠিক ততটা আঘাত ফিরিয়ে দেবে। একটা বলকে তুমি মাটিতে, রাবারের বলকে মাটিতে আছাড় মারো, বলটা যতটা মাটিতে আঘাত করছে মাটি ঠিক তার আঘাতটা ফিরিয়ে দিচ্ছে, ফলে বলটা উপরের দিকে উঠে যাচ্ছে। এটাই তো সূত্র। এটা নিউটন পরীক্ষা করেছে, একই রেজাল্ট দেবে, তুমি পরীক্ষা করলে একই রেজাল্ট দেবে, এবং বিভিন্ন ব্যক্তি এই পরীক্ষাটা করলে একই রেজাল্ট দেবে। তাহলে এটা হচ্ছে সাধারণ ধর্মী সূত্র। তাহলে আত্মা নিয়ে, আত্মার তো কোনো অস্তিত্ব নেই, তাহলে আত্মা নিয়ে কিভাবে পরীক্ষা করা হবে এবং আত্মার উপর কিভাবে একটা সূত্র, একটা সর্বজনীন সূত্র আবিষ্কার করা হবে, তাই না? সাধারণ ধর্মে কিভাবে সূত্র আবিষ্কার করা হবে? তাই পরবর্তীতে মনোবিজ্ঞানীরা আত্মার বিজ্ঞান বলা, তাহলে মনোবিজ্ঞানীরা বলেন যে মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলা যুক্তিযুক্ত নয়। তাহলে এই সংজ্ঞাটাও তখন কী হয়ে গেলো? রিজেক্ট হয়ে গেল, আর গ্রহণ করা হলো না। যেহেতু একটা বিজ্ঞান, বিজ্ঞানের বিষয়বস্তু হবে বস্তুনিষ্ঠ, যাকে আমরা পর্যবেক্ষণ করতে পারবো, সেই বিষয়বস্তুর উপরে আমাদেরকে বিজ্ঞান গড়ে তুলতে হবে। তারপরে দেখো তাহলে মনোবিজ্ঞানের দ্বিতীয় সংজ্ঞাটা কি দেখো? মনের বিজ্ঞান।
হোল্ডিং, কিচেনার, কান্ট, ম্যাকডুগাল প্রভৃতি শিক্ষাবিদগণ মনে করেন মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান। কিন্তু বিজ্ঞানের বিষয়বস্তু হতে হবে বস্তুনিষ্ঠ, যেটা একটু আগে বললাম, যাকে পর্যবেক্ষণ করা যায়। ঠিক আছে, বস্তুনিষ্ঠ বিষয়বস্তুকে কি করা, পর্যবেক্ষণ করা যায়, যেরকম প্রধানও কিন্তু দেখা যায় না, পরীক্ষা নিরীক্ষা করা যায় না। সুতরাং মনকে নিয়ে কখনো মনোবিজ্ঞান গড়ে উঠতে পারে না। সেই জন্য এই সংজ্ঞা কি হলো, এই সংজ্ঞাও বাতিল হয়ে গেল। তারপরে দেখো চেতনার বিজ্ঞান। তারপরে কি আসছে, যে মনোবিজ্ঞান যে চেতনার বিজ্ঞান হিসেবে মনে করা হচ্ছে। মনোবিদ অ্যাঞ্জেল বলেছেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস। কনসিয়াস মানে হচ্ছে চেতনা। এর অর্থ হলো মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। লক, হবস প্রভৃতি দার্শনিক এবং উঙ্গো কিচেনার মনোবিজ্ঞানীরা বলেন মনোবিজ্ঞান হলো চেতনা অনুশীলনকারী বিজ্ঞান। তাহলে মন বলতে শুধু চেতন মনকে বোঝায় না। আমরা যে চিন্তায় অবস্থায় রয়েছে, আমাদের যখন চেতনা রয়েছে, শুধু মন বলতে সেই চেতনা অবস্থাকে বোঝানো হয় না, কিন্তু একটা অবচেতন মন আছে, যেটা আমাদের অজ্ঞাত অবস্থায় থাকে। ঠিক আছে, মনের এই দুইটি অংশ রয়েছে, একে প্রাকচেতন, অপক্ষ হচ্ছে কি অবচেতন। তাই মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান। এই সংজ্ঞাকে গ্রহণযোগ্য হলো না, কারণ চেতনাকে তো পর্যবেক্ষণ করা যায় না। আর মনে করো কোনো ব্যক্তির চেতনাকে আমরা কিভাবে পর্যবেক্ষণ করতে পারি, তাই না? তার মনের ভিতরে যে চেতনাটা আছে সেটা তো আমরা সঠিকভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারবো না। বিভিন্ন ব্যক্তি তার চিন্তাকে, তুমি যদি তাকে জিজ্ঞাসা করো তার মনের চিন্তাকে, সে কিন্তু তার নিজস্বভাবে এক্সপ্লেন করবে। তে সঠিক কতটা সে বলতে পারছে তার কোনো ঠিক থাকবে না। এবার কেউ যদি তাকে মানে পর্যবেক্ষণ করার বা অন্তর্দর্শন করার চেষ্টা করে, কিন্তু সেখানে কিন্তু ব্যক্তিগত প্রভাব থাকে, মানে সে নিজের মতো করে কিছু একটা বলতে যায়। কেউ যদি পর্যবেক্ষণ করে বাইরে থেকে, তাহলে কি চেতনাকে পর্যবেক্ষণ করতে গেলে কি করতে হয়, অন্তর্দর্শন পদ্ধতির উপর নির্ভর করতে হয়। আর এই অন্তর্দর্শন পদ্ধতির নৈব্যক্তিকতার অভাব রয়েছে। নৈব্যক্তিকতা মানে যেখানে ব্যক্তিগত কোনো প্রভাব থাকবে না, তাকে বলা হচ্ছে নৈব্যক্তিকতা। তোমার বন্ধুর মনে কি চলছে সেটা তুমি পর্যবেক্ষণ বা অন্তর্দর্শন পদ্ধতিতে তুমি জানার চেষ্টা করছো, তাহলে তুমি এখানে নিজের মতো করে কিছু একটা বলে দিলে, তাহলে সঠিকটা জানা হলো না, তাই না? তাহলে এখানে কি নৈব্যক্তিকতার অভাব রয়েছে। তাই মনোবিজ্ঞানের সংজ্ঞা কি আধুনিক মনোবিজ্ঞানীর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। সংজ্ঞা কি নয়, এটা সংজ্ঞা কি হবে, কহেছে কি। ঠিক আছে, তারপরে দেখো আচরণের বিজ্ঞান। এটা কিন্তু অনেকটা আধুনিকের মধ্যে পড়ছে। তাহলে মনোবিদ ওয়াটসন বলেছেন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান। তিনি মনে করেন যে আচরণ যেহেতু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষাযোগ্য, তাই মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। এই সংজ্ঞাটা অনেকটা কিন্তু গ্রহণযোগ্য হয়েছে কিন্তু আধুনিক যুগে। কিন্তু এর থেকেও একটা আধুনিক সংজ্ঞা রয়েছে, ঠিক আছে, যেটা তোমাদের একটু পরে বুঝতে পারবে। তারপরে দেখো, তাহলে মনোবিজ্ঞানের যে সংজ্ঞার বিবর্তন কি হয়েছিল, কিভাবে হয়েছে। প্রথমে এটা মনে করা হতো আত্মার বিজ্ঞান, দ্বিতীয়ত তারপরে মনে করা হতো মনের বিজ্ঞান, তৃতীয়ত এটাকে মনে করা হতো চেতনার বিজ্ঞান, মানে তৃতীয় পর্যায়ে। চতুর্থ পর্যায়ে কি আচরণের বিজ্ঞান। এবার হচ্ছে সবচেয়ে সর্বাধুনিক, মানে বর্তমানে যেটা কি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সেই কয়েকটি সংজ্ঞা দেখো। তাহলে সর্বাধুনিক সংজ্ঞাটা কি, দৃষ্টিভঙ্গি। প্রথম সংজ্ঞা হচ্ছে প্রজ্ঞামূলক মনোবিজ্ঞান। প্রজ্ঞামূলক বিজ্ঞান কিভাবে ঘটে, আমরা সাহায্য করে যে বিজ্ঞান, তাহলে মনোবিজ্ঞান। শিখি, তাহলে প্রজ্ঞা জিনিসটা কি, ইত্যাদিকে বলা হচ্ছে প্রজ্ঞা। এই মতবাদের সমর্থক কারা, আসুবেল, পিয়াজে, গ্যাগনে, ব্রুনার প্রভৃতি মনোবিদগণ। তারপর হচ্ছে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু টপিক। মানবতাবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা কি হলো, কার্ল রজার্স হচ্ছে মানবতাবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা। এই তথ্যে মানুষকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী মনোবিজ্ঞানের কাজ কি, মানুষের আচরণ, তার অভ্যন্তরীণ অনুভূতি, নিজস্ব প্রচেষ্টা সম্পূর্ণ অধ্যয়ন করা। এবারে এই টপিক থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে চলে আসতে পারে, যেরকম সাইকোলজি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী। তোমাদের দ্বিতীয় সেমিস্টারে এই টপিক থেকে এরকম ধরনের একটা কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো মনোবিদ্যার উপর মনোবিদ্যার উপর পরীক্ষাগার প্রথম কে কোথায় স্থাপন করেন। ধরুন একেবারে বিশ্বের প্রথম আর কি,
বিশ্বের প্রথম মনোবিদ্যার যে পরীক্ষাগার কে স্থাপন করেছিলেন? জার্মান মনোবিদ উইলহেম উঙ্গো। 1879 সালে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে বিশ্বের প্রথম মনস্তাত্ত্বিক পরীক্ষাগার প্রতিষ্ঠা করেছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, পরীক্ষামূলক মনোবিদ্যার জনক কাকে বলে? পরীক্ষামূলক মনোবিদ্যার জনক হচ্ছে উইলহেম উঙ্গোকে বলা হয়। এবার ভারতবর্ষে প্রথম তথা এশিয়া মহাদেশের প্রথম, মানে এশিয়া মহাদেশের প্রথম এবং ভারতবর্ষে প্রথম মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপন করা হয়েছিল এশিয়ার মধ্যে। এবার এই ভারতবর্ষের কোথায় গবেষণাগার স্থাপন করা হয়েছিল আর কে স্থাপন করেছিল? 1916 সালে স্যার আশুতোষ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করেছিল। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ এই কয়েকটা প্রশ্ন তুলে ধরলাম। এবার সাইকোলজির ব্যুৎপত্তিগত অর্থ আমি এই ক্লাসের প্রথমে আমি আলোচনা করে দিয়েছি, ওইটুকু লিখলেই হবে। তাহলে আজকের ছিল এই পর্যন্ত। তবে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। 11-এর প্রত্যেকটি টপিক অনুযায়ী ক্লাস তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে।